অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ, রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের ডলার আমাদের ভালো লাগে, কিন্তু তাদের জীবন ভালো লাগে না, তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে। শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদা মানে, সম্মানে। কিন্তু প্রবাসী টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন, বৈধভাবে টাকা পাঠান, হুন্ডিতে পাঠায়েন না, সেই ক্যাম্পেইন করছেন। কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে, তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা, প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন? কোভিড এর সময় আমরা দেখেছি যে এক বছরে হাজার হাজার লাশ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছে, এবং এই সংখ্যাটা প্রতি বছর বেড়ে এখন 5,000 হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে এত হাজার মানুষ কেন প্রবাসে গিয়ে প্রাণ হারাচ্ছেন, নির্যাতিত হচ্ছে, খুনের শিকার হচ্ছে, বিভিন্ন দুর্ঘটনায় পতিত হচ্ছে? এই বাস্তবতায় আমরা বোধ করছি যে প্রবাসীদের সমস্যা সংকটগুলো নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের করণীয় কি, পার্টিকুলারলি অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি, সেগুলো নিয়ে আমাদের দিক নির্দেশনা দেওয়া দরকার। প্রবাসে যারা যাচ্ছেন তাদের ভিতরে কতগুলো ক্রাইটেরিয়া, ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি দেখবেন হচ্ছে যারা উন্নত দেশে যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, আমেরিকাতে যাচ্ছেন, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব এলাকাতে যাচ্ছেন। একটা ক্যাটাগরি আছে যারা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া থেকে শুরু করে এই দেশে যাচ্ছেন। আবার এই সব ক্যাটাগরিতে আছে যারা বৈধ পথে যাচ্ছেন, আবার যারা অবৈধভাবে যাচ্ছেন। একটা ক্যাটাগরি আছে যে যারা দক্ষ শ্রমিক, হাইলি স্কিল, অনেক উচ্চ শিক্ষিত এবং ভালো বেতনের কাজ নিয়ে যাচ্ছেন। আর একটা ক্যাটাগরি আছে যারা খুবই অদক্ষ কাজ করছেন, একদম খুবই নিম্নমানের কাজ করছেন। একটা ক্যাটাগরি আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ওখানে থেকে কাজ করে সেটেল হয়ে গেছে। এই বিভিন্ন ক্যাটাগরির ভাই বোনরা যারা আমাদের বিভিন্ন দেশে থাকছেন, তাদের কিছু কমন সমস্যা আছে। আমিও লম্বা সময় বাইরে ছিলাম এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা এগুলো দেখেছি। ইউরোপ, আমেরিকাতে থাকলে এই সমস্যাগুলো যতটা বোধ করা যায়, তার থেকে বেশি বোধ করা যায় যদি আপনারা মধ্যপ্রাচ্যে যান, মালয়েশিয়াতে যান। এইসব দেশগুলোতে আমাদের শ্রমিক ভাই বোনদের যে অমানবিক জীবন, কষ্ট এবং লাশ হয়ে ফিরে আসার যে গল্প, অধিকার না পাওয়া, গিয়ে আপনি দেখলেন যে আপনি একটা ফেক ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, ওই কোম্পানিটা এক্সিস্ট করে না, ওই কোম্পানি বলতে কোনো কোম্পানি নাই। সাডেনলি আপনি মরুভূমির মাঝে বোধ করছেন যে আপনি এটিএম হয়ে ফিরে আসছেন। এই বাস্তবতাগুলো রাষ্ট্র আকারে আমরা কিভাবে ডিল করব? শুরু থেকে দেখেন যে মালয়েশিয়াতে যাওয়া নিয়ে আমরা গত বছর দেখলাম যে আওয়ামী ফ্যাসিবাদীদের 4 বড় দালাল মিলে কিভাবে প্রায় 40,000 কোটি টাকা লুটপাট করে ফেললো। ভিসা পাওয়ার পরেও প্রায় 30,000 বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া যেতে পারে নাই, কারণ তারা পাসপোর্ট ফেরত পায় নাই এবং ফ্লাইট অ্যাভেলেবল ছিল না। এবং দেখবেন যে অন্যান্য দেশ থেকে বাংলাদেশের শ্রমিকদের যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। বাংলাদেশের শ্রমিকরা কলকাতায় গিয়ে মালয়েশিয়ার প্লেনে ওঠে, বাংলাদেশের শ্রমিক মুম্বাইতে গিয়ে আপনার দুবাই প্লেনে ওঠে, কারণ বিমান ভাড়া 3 ভাগের 1 ভাগ। বাংলাদেশ থেকে গেলে বিমান ভাড়া ধরেন 80,000 টাকা, 90,000 টাকা। পুরো পর ভারতে গিয়ে, মুম্বাইতে গিয়ে, কলকাতায় গিয়ে, তারপরে যদি কেউ দুবাই যায়, মালয়েশিয়া যায়, তার ভাড়া 30-35,000 টাকার মধ্যে চলে আসে। তাহলে এই যে লুটেরা মডেলের একটা শ্রমিক পাঠানো, দালাল পাঠানো আমাদের এজেন্সিগুলোর মধ্য দিয়ে, যে আমাদের যে মানবিক মর্যাদা থাকা দরকার ছিল, তার ন্যূনতম মানবিক মর্যাদা আমাদের এই শ্রমিক ভাই বোনদেরকে দেওয়া হচ্ছে না। এবং এই পুরো চক্রের সাথে আমাদের লোক পাঠানোর যে ব্যবসায়ীরা যারা আছেন তারা জড়িত, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে, এদের মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীরা জড়িত। এই প্রসেসের সাথে ওখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত। এবং যে সকল দেশে যাচ্ছে, কোনো সময় আমরা শুনছি ওই সকল দেশের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত। এই পুরো সিন্ডিকেটে আপনি দেখবেন যে মালয়েশিয়া যেতে একজন শ্রমিক ভাই বোনের 5 লাখ টাকা, 7 লাখ টাকা খরচ হচ্ছে ন্যূনতম। অথচ আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বলেছি, আমাদেরকে বলেছে যে এটা যাবার জন্য বিমান ভাড়া ছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো খরচ নাই, কোনো টাকার কথা বলে দেয়া নেই। তাহলে এই 5 লাখ টাকাটা আমার যে ভাই বোনরা গরু বিক্রি করে, জমি বিক্রি করে, লোকাল এনজিও থেকে টাকা খরচ করে, ব্যাংক থেকে ধার উঠায়, কার্ড দিয়ে টাকা তুলে, আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতগুলো টাকা নিল, টাকাটা সে কে নিচ্ছে, কাকে দেওয়া হচ্ছে? এবং আমরা বহু এজেন্সির কথা বলছি যার কোনো লাইসেন্স নাই, কিন্তু সে হাজার হাজার মানুষকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং পাঠানোর পরে তার কোনো জবাবদিহিতার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি না। কমন অভিযোগ দেখবেন প্যারিসে, ফ্রান্সে দেখলাম অবৈধ হয়ে যারা হয়ে গেছে বাংলাদেশিরা, তারা কাজের জন্য যে পাসপোর্ট করা দরকার, এম্বাসি থেকে পাসপোর্ট পাচ্ছে না। ন্যূনতম সেবা, দেশে আসার জন্য যে আমার ভিসা লাগবে না, এইরকম একটা ডকুমেন্ট পর্যন্ত এম্বাসি থেকে পেতে দিনের পর দিন চলে যায়। লাশ পাঠানোর যে সমস্যা, যে আপনার পরিচয়, আইডেন্টিফিকেশন কনফার্ম করতে করতে 1 সপ্তাহ লেগে যায়, এই লাশটা ওই দেশের হাসপাতালের মর্গে রাখতে হয়। অনেক জায়গাতে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, গরিব মানুষ, ছাত্র
লাশ পাঠানোর টাকা পর্যন্ত নাই, এবং স্থানীয় যে দূতাবাস আছে তারা কোন রকম সাহায্য পর্যন্ত করে না। বাংলাদেশ বিমান একটা বাংলাদেশি লাশ বিনামূল্যে আনতে পর্যন্ত রাজি হয় না। এই ধরনের বাস্তবতায় অনেক লাশ বিভিন্ন দেশের মর্গে পড়ে আছে। আর একটা সমস্যা আমরা দেখেছি, বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশি নাগরিকরা জেলে উপস্থিত। জর্ডানে দেখলাম আপনার 10,000-এর উপরে বাংলাদেশি জেলে পড়ে আছে, লেবাননে আছে, লিবিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে পৃথিবীর। কিন্তু এই মানুষগুলোকে লিগ্যাল সার্ভিস দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য করা, তাকে আইনি সেবা দিয়ে তাকে বাংলাদেশে ফিরে এনে আসার যে এফোর্ট দেওয়া দরকার, যে প্রচেষ্টা থাকা দরকার, সেই প্রচেষ্টার আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পেয়েছি। যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে যখন এই সরকার ক্ষমতা এসছে, গত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুবাইতে আমাদের 54 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল এবং যাবজ্জীবন পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস ওখানকার আমিরের সাথে কথা বলে তাদের সবাইকে মুক্ত করবার ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন যে ওমানে এবং বিভিন্ন এম্বাসিতে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদের সাথে কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, গায়ে হাত তুলে পিটানো হচ্ছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। এবং যে সকল আমরা জড়িত তাদের প্রমোশন পর্যন্ত হয়েছে, কোন কোন জায়গায় এখন সে সচিব পর্যন্ত আছে, নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত হয়েছে। এই লেভেলের দুরবস্থা আমাদের রাষ্ট্রের যেখানে, অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ, রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের ডলার আমাদের ভালো লাগে, কিন্তু তাদের জীবন ভালো লাগে না, তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে। শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদা মানে, সম্মানে। সেইখানে আমরা বোধ করছি যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোটুকু এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে। একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে, তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে, এই সম্পত্তিগুলো দখল হয়ে যায়, তাদের বাড়ি দখল হয়ে যায়, তাদের জমি দখল হয়ে যায়। কোনো সময় এমনও ঘটনা আমরা দেখেছি, তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে নেয়, কারণ উনি দেশে থাকেন না। তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি ক্রয় করে ফেলছে। তারা যোগাযোগ করবেন, কার সাথে কথা বলবেন, কার কাছে সমাধান চাইবেন। স্থানীয় এম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই, আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে। টাকা দেশে দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান, এই ক্যাম্পেইন গুলো তো আমাদের এম্বাসিগুলোই করে। কিন্তু প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন, বৈধভাবে টাকা পাঠান, হুন্ডিতে পাঠায়েন না, সেই ক্যাম্পেইন করছেন। কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে, তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা, প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন? প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন তারা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে, তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই বোনদের টাকা। যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে। এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই, বয়কট করেছে। এই তখনকার আওয়ামী ফ্যাসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে। মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কিভাবে হাসিনা বেকুফ হয়ে গেছিল।